আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। ২৬ জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে। তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায়, যেখানে দেখা যায় সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওইসব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই কন্টিনেন্টের উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্স ইজ আইএসআই, একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর একটি এএনআই কে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন বেশ কিছু গুরুতর মন্তব্য করেছেন যে সেই মন্তব্যগুলো সমৃদ্ধ ওই সাক্ষাৎকারটি, যেমন সংবাদ সংস্থা এএনআই এর বরাতে ভারতের শীর্ষস্থানীয় ছিলাম বাংলাদেশেও এটা আগ্রহের জন্ম দিয়েছে। বাংলাদেশের পত্রিকা আমার দেশ যেমন সেই সাক্ষাৎকারটির বিস্তারিত প্রকাশ করেছে। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে একদিকে যেমন সরাসরি বলেছেন যে ভারতের এ ধরনের একটি বিচার কাজ পরিচালনার মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে সেই বিচার কাজ নিয়ে প্রশ্ন না তুলে বা এমন একটা বিচারের রায়ের ওপর ভিত্তি করে তার মাকে প্রত্যর্পণ করার কোনো কারণ নাই, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে কারণে এই সাক্ষাৎকারটিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের একটা বিস্তার ঘটছে, সন্ত্রাসবাদ একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারত বাংলাতে 10ই নভেম্বর রেড ফোর্ট এলাকায়, লালকেল্লার এলাকায় খুবই জনবহুল চাঁদনি চক এলাকায় বিস্ফোরণের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশের সংযোগের কথা উঠে আসছিল, বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সরাসরি যোগের প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এই ধরনের হামলা পরিচালনা করা হয়েছে কিনা সে প্রসঙ্গেও নানা খবর বেরিয়ে আসছিল। এবং সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছেন যে লস্কর-ই তৈয়বা বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এর স্থানীয় যে শাখা তার সঙ্গে দিল্লির যে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা তার সরাসরি সংযোগ আছে। এই কথা বলে তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বিগ্ন এবং বাংলাদেশে যে পলিটিক্যাল আপহিভাল বা যে ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগের ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি যে খবরগুলো দিচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে রেড ফোর্টের কাছে মেট্রো রেল স্টেশনের বাইরে ওই বোমা হামলার পর থেকেই সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের বনানীতে একটি বাড়িতে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অক্টোবরের শেষে যেখানে পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, অনলাইনে যুক্ত হয়েছিলেন আর বনানীর ওই বাড়িতে সেই বৈঠকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে হারিরের এক নেতা জুবায়ের আহমেদ চৌধুরী যুক্ত হয়েছিলেন, পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার যে শীর্ষ কমান্ডার সাইফ যুক্ত হলেন তার বাংলাদেশের ডান হাত এবং মার্কাজি জামায়াত আহলে হাদিসের জেনারেল সেক্রেটারি ইবতিসাম এলাহি জাহির এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো এসেছে সেই নাম দুটো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশের মানে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ, তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফাজুল, এই নামগুলো একেবারে সুস্পষ্টভাবে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে গত কদিন ধরে প্রকাশিত হচ্ছে যে এই বৈঠকে এছাড়াও একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদও উপস্থিত ছিলেন। দেখেন যখন ইউনূস সরকার ক্ষমতায় এসে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা নাসিমুল গনিকে এনে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিলেন এবং তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র সচিব নিযুক্ত করা হলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানা সূত্রে ছড়িয়ে পড়েছিল যে এই নাসিমুল গনির সঙ্গে হিজবুত তাহরিরের সরাসরি সংযোগ আছে এবং সে সময় পালকি শর্মার যে ফার্স্ট পোস্ট সেই ফার্স্ট পোস্টে এই খবর প্রকাশিত হওয়ার পরে এবং তারা সেই খবরের সূত্র হিসেবে তখন ডেইলি স্টারের একটা পুরনো খবর প্রকাশ করেছিল যেখানে ঢাকায়
হিজবুত তাহরিরের নেতৃবৃন্দ গ্রেফতারের খবরে একজন নাসিমুল গনির খবর বেরিয়ে এসেছিল। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তরফ থেকে বলা হয় যে এটা ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার এবং ডেইলি স্টারে প্রকাশিত হিজবুত তাহরির নেতা নাসিমুল গনি আর এই সরকারের নিয়োগপ্রাপ্ত নন। মোহাম্মদ এজাজকে যখন একেবারে কেউ জানেন না, চেনেন না এখন পর্যন্ত, এমনকি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক যারা, কিংবা যারা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সমর্থক, একরকমের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, তাদের কেউ কখনো বলেন নাই যে এই যে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ, তাকে তারা কোনোভাবে চিনতেন। এক বিস্ময়কর ঘটনার প্রেক্ষিতে এই সরকার ক্ষমতা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ঢাকা উত্তরে তদবির পত্র লিখে, যেই তদবির পত্র আবার প্রকাশ হয়ে পড়ে, এই মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র পদে তো নয়, মানে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। এবং এই ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ নিয়োগ পাওয়ার পর তখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে 2015 সালে এই মোহাম্মদ এজাজের বাড়ি থেকে, তার মালিকানাধীন বাড়ি থেকে হিজবুত তাহরিরের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারা সেখানে সংগঠিত হচ্ছিলেন এবং আশ্রিত ছিলেন। এই ঘটনা যখন প্রকাশ পেয়ে যায় তখন ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তার বরাতে হয় যে মোহাম্মদ এজাজের বিষয়ে তখনও মামলা হয়েছিল, যেহেতু তার মালিকানার বাড়িতে হিজবুত তাহরির ছিলেন, কিন্তু পরে তিনি সকল আদালতে এবং পুলিশি তদন্তে খালাস পেয়েছেন, কাজেই তাকে হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত বলাটা এক ধরনের অপপ্রচার। এই হচ্ছে স্বরাষ্ট্র সচিব আর ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসকের অবস্থা। আবারও খবর বেরিয়েছে যে তারা মিলে লস্কর-ই তৈয়বার সাইফুল্লাহ সাইফ টপ কমান্ডারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন, বৈঠক করেছেন অক্টোবরের শেষে বনানীর এক বাড়িতে বসে। আর তারপরে সাইফুল্লাহ সাইফ লস্কর-ই তৈয়বার তরফে যে তারা প্রস্তুত, এবং এরপর তারা প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে, এই শব্দটা তারা ব্যবহার করেছেন যে পূর্ব পাকিস্তান থেকে তারা হামলা করবেন ভারতের একেবারে ভেতরে। এখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো যে খবর দিচ্ছে তাতে তারা লিখছে যে রাজশাহী হয়ে মুর্শিদাবাদে এসে একটা সেফ হাউসে এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা জড়ো হয়ে থাকতে পারেন, এবং বাংলাদেশের লস্কর-ই তৈয়বা, আনসারুল্লাহ বাংলা টিম, এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে পারে দিল্লির বিস্ফোরণের। এবং তারা বলছেন যে এই আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন সদস্যরা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম-উদ্দিন রহমানি, এরা সকলেই মুক্তি পেয়েছেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর, হয় জামিনে, না হলে কারাগার ভেঙে এদের বের করে আনা হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন শুধুমাত্র ভারতের এতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তাই নয়, তিনি বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন, কারণ তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশে ইসলাম পন্থার, ইসলামিজমের একটা বড় ধরনের রাইজ নিয়ে। তবে সজীব ওয়াজেদ জয়কে ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে এখন ট্রাম্প প্রশাসনের, সে বিষয়ে কোনো মন্তব্য করতে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে কিনা সজীব ওয়াজেদ জয়দের বা আওয়ামী লীগের, প্রীতি জানালেও সজীব ওয়াজেদ জয় একদিকে মোদি, একদিকে ট্রাম্প প্রশাসন, দুই প্রশাসন এবং দুই প্রশাসনের কর্তা ব্যক্তির নাম করে এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন যে এই যে পুরো অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বাংলাদেশকে কেন্দ্র করে, এই বিষয়টা নিয়ে ভারত এবং আমেরিকা উদ্বিগ্ন, এবং উদ্বিগ্ন হওয়ার যথাযথ কারণ আছে। কারণ সজীব ওয়াজেদ জয় বলছেন যে তারা অত্যন্ত কৃতজ্ঞ যে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে, কারণ না হলে 2024-এর জুলাই আগস্টে সন্ত্রাসীরা তার মাকেও মেরে ফেলতো। এই কথাগুলো বলেই শুধু তিনি শেষ করেন নাই, তিনি অ্যালিগেশন এসকেলেট করেছেন, তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে। তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে, পাওয়া যায়, যেখানে দেখা যায় সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের, উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্স ইজ আইএসআই, একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় সংবাদ মাধ্যমেও বাংলাদেশের যোগাযোগ নিয়ে যখন গত
মানে 10 তারিখের পর থেকেই, বিস্ফোরণের পর থেকেই আলাপ চলছে এবং বিশেষভাবে এই পুরো অঞ্চলটা যে অশান্ত হয়ে উঠেছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়মিতভাবে বাংলাদেশে সফর করে ভারতে হামলা, বিস্ফোরণ, অস্থিরতা তৈরির জন্য নানা রকম সংগঠনের কাজ করে যাওয়ার মাধ্যমে তখন এই কথাটাও ভারতের সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সম্ভবত এই বিষয়গুলো নিয়েই সাবধান করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে, যেই বৈঠকটি তাদের মধ্যে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে, এবং যে প্রত্যাশায় খলিলুর রহমান দুদিন আগে ভারতের দিল্লি এসে পৌঁছেছেন। খলিলুর রহমান অজিত দোভালের মধ্যে কি আলাপ হয়, ভারত কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকেও না পাওয়া গেলেও ভারত বাংলাদেশে লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনগুলো নিয়মিতভাবে সংগঠিত হচ্ছে। 2024 আগস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে প্রকাশ্যে প্রচার প্রচারণা সমাবেশ চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিশ্চিতভাবেই উদ্বিগ্ন করবে। তবে এসব উদ্বেগের অনেকগুলোর সঙ্গেই ভারতের সঙ্গে যে যুক্তরাষ্ট্রেরও উদ্বেগের মিল আছে, সজীব ওয়াজেদের সাক্ষাৎকারটা সেদিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান, সন্ত্রাসবাদের উত্থান এই অঞ্চলকে অস্থির করে তুলছে।